সবাইকে ডাকলেও সেদিন মূল সাক্ষী ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত যার নেতৃত্বে মহাকরণ ঘেরাওটা হয়েছিল, মমতা ব্যানার্জিকে সাক্ষ্য দিতে না ডাকার পিছনে কি কারণ ছিল? কারণগুলোর জন্য মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি দেওয়া উচিত। অবস্থা উইথড্র হোক 30শে সেপ্টেম্বর, বিদেশ পালিয়ে যদি না যান ওনার জেল যাওয়াটা মোটামুটি ভবিতব্য সত্য। জেল যাত্রা মোটামুটি কনফার্ম। আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শহীদদের লাশের উপরে আপনি আর রাজনীতি কথা বললেও কেউ বিশ্বাস করবে না। আজ 21শে জুলাই 4 জায়গায় শহীদ দিবস পালন করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে কোন শিবিরের শহীদ দিবস সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে? কারোটা যারা শহীদের রক্তের নিজের রাজনীতির ইতিহাস রচনা করেছেন, বলতে পারো শহীদের রক্তে রাজনৈতিক উত্থানের ইতিহাস রচনা করেছেন। অর্থাৎ পাবলিক ইন্টারেস্টের জায়গায় দাদা পলিটিক্যাল ইন্টারেস্টটাকে বেশি দেখেছেন। যারা শহীদের ন্যায় নিয়ে একটা শব্দ আজকে 30 বছরের উপরে হয়ে গেল আনেনি, মুখে আনেনি। 1993 সালে ওই হত্যার পরে আজকে 2026, 93 থেকে 26 আজকে মানে প্রায় 30 বছর অতিক্রান্ত একটা ঘটনা। সেই 30 বছর অতিক্রান্ত একটি ঘটনা 34 বছর হয়ে গেল, 35 বছর কাছে পিঠে। তারপরে এই পরিবারগুলোর নাম না মমতা ব্যানার্জির মনে আছে, না কংগ্রেসের কোন নেতৃত্বের মনে আছে। আচ্ছা বলো, প্রথমে আমি কংগ্রেসকে দিয়ে শুরু করছি। 93-তে তো সোমেন মিত্র কংগ্রেসে ছিল, কংগ্রেসের রাজ্য সভাপতি, পরবর্তীকালে তৃণমূলে আসেন, আবার কংগ্রেসে ফিরে যান। সেদিন তার পারমিশন ছাড়া একটি দলের নেত্রী দলের অনুশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অতগুলো সাধারণ মানুষকে নিয়ে মহাকরণ অভিযান করতে গিয়ে যে গুন্ডামিটা করেছিল, যেই গুন্ডামিতে তখন মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট হাইকোর্টে জমা পড়েছিল। 3টে বাস পুরানো হয়েছিল, 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল, 215 জন পুলিশ আহত হয়েছিল, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি সদর সহ 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 35 জন পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অধিকাংশের শরীর থেকে বোমের স্প্লিন্টার, পাইপ গানের গুলি পাওয়া গেছিল। শুধু তাই নয়, তখন তালতলা থানার সার্জেন্ট ডিকে ঘোষালের গুলি লেগেছিল। আর সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে বোমার আঘাত লেগেছিল। পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর AK গাঙ্গুলি SSKM এর সামনে নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেদিন এই যে মবটা মমতার নেতৃত্বে এসেছিল, যেই মবটা সেদিন ভয়ানক পরিমাণে ভায়োলেন্ট হয়ে গেছিল। এমনকি সেই জমায়েত মেয়ো রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ধর্মতলা, বেবন রোডে সশস্ত্র অবস্থায় ছিল। এটা মনীশ গুপ্ত পরবর্তীকালে বলেছিলেন। এবং এই মব থেকে দোকান ভাঙচুর হয়েছিল। পরবর্তীকালে পুলিশ 17টি বোমা, 2টি তরোয়াল, ভোজালি, পাইপ গান, চপার, ডেগার উদ্ধার করেছিল। মদ্যপ ওটা মমতা ব্যানার্জির নেতৃত্বে গেছিল। তাহলে জাতীয় কংগ্রেস সেই সময় জাতীয় কংগ্রেসের রাজ্য বা কেন্দ্রে তখন নরসিংহ সরকার ব্যবস্থা নেয়নি কেন? ওনাকে কেন জেলে দেয়নি? দল থেকে কেন তাড়িয়ে দেয়নি? দ্বিতীয়, জ্যোতিবাবু সরকার সেই সময় এত বড় বেআইনি জমায়েতের মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিল? সাধারণ মানুষকে গুলি করে মেরেছিল, যেটা কমিশনের রিপোর্টে 8 নম্বর ধারায় বলাই আছে। সেদিন বামফ্রন্টের ভূমিকা ছিল জালিয়ানাবাগের হত্যালীলার ডেগারের ভূমিকা ছিল ভয়ানক। তাই প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরে মমতাকে সেদিন এই হত্যার পরে মমতা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছিল মমতাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কার নৈতিক অধিকার আছে? আর ঋতব্রতরা তখন CPM এ, পরবর্তী তৃণমূলে, 15 বছরের তৃণমূলের ক্রিম খেয়ে মমতা ব্যানার্জিকে একটা দিনের জন্য প্রশ্ন করেনি, দিদিভাই যাদের জন্য আপনি ক্ষমতায় আসলেন, যাদের জন্য তৃণমূল গঠন করে আপনি মুখ্যমন্ত্রী হলেন, আপনার বাড়ি ফ্যামিলি কোটিপতি হলো, সেই মানুষগুলোর কথা ভাববেন না? আজকে কমিশন, সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশন, প্রাক্তন উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতির যে কমিশন, প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন কি বলছে?
পরিষ্কার বলা ছিল যেই কমিশনের রিপোর্টটাকে মমতা ব্যানার্জি সাপ্রেস করে রেখেছিল উইলফুলি, ইচ্ছাকৃতভাবে, কারণ তার মনীষ গুপ্তের যাতে অ্যারেস্ট না হয়, যে মনীষ গুপ্তের নেতৃত্বে এই ঘটনাটা হয়েছিল তাকে তিনি বিদ্যুৎ মন্ত্রী এবং পরে রাজ্যসভার সাংসদ বানিয়েছিল, তিনি যেন বাঁচেন এবং মমতা নিজে বাঁচেন। এমনকি 44 জন, স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য 26/2/2014-তে সাক্ষাৎ ইয়েতে প্রথম ডাকে গিয়ে হাজির হয়েছিলেন কমিশনের সামনে সাক্ষ্য দিতে গিয়ে। সেই সময় কমিশন বলছে আমরা রাজ্য সরকার তৃণমূলের সরকারের কাছ থেকে কোনো ডকুমেন্টস পাচ্ছি না এই হত্যা নিলে, এবং যারা সেই দিন ডকুমেন্টসটাকে লুকিয়েছিল তদন্তটাকে ঘেটে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকারের নেতৃত্বাধীন সেই সমস্ত লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল, মমতা নেয়নি। এমনকি 25 লক্ষ টাকা যাদের দেওয়ার কথা ছিল সেই যুগে, এই শহীদ পরিবারগুলো, তাদের দেওয়া হয়েছিল 2 লাখ টাকা করে। তুমি ভাবতে পারছো কতটা দুর্নীতিগ্রস্ত একটি সরকার, কতটা নির্মম অমমতাময়ী সরকার ছিল তারা। এই মমতা ব্যানার্জির নৈতিক অধিকার আছে? কংগ্রেসের আছে? ঋতব্রত কংগ্রেসের আছে? নেই। কারণ এই শহীদ পরিবারগুলোর যদি সত্যিকারের দেরিতে হলেও কেউ শ্রদ্ধা করে থাকে, শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এতদিন পরে কমিশনের রিপোর্টটা বের করলেন এবং শহীদ পরিবারগুলোকে আশ্বাস দিলেন আপনারা দেরিতে হলেও এফআইআর করতে পারেন, আপনাদের ক্ষতিপূরণ অনেক দিনের অনেক বঞ্চিত হয়েছেন, এখন সেই বঞ্চনার থেকে আমরা হয়তো এই বঞ্চনাগুলো নির্মূল করতে পারবো না, কিন্তু এখন ন্যূনতম আপনাদের সাহায্য করতে পারি, টাকাটা দেওয়া, এবং চাইলে আপনারা এফআইআর করতে পারেন। এই যে ঘটনাটা, অর্থাৎ ঐতিহাসিকভাবে শহীদ পরিবারগুলোর জন্য ন্যায়ের দরজাটা খুলে দিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে আজকে এই চারটে, আবার দিল্লিতে এনসিপিআই, ঠিক আছে, যারাও এই তৃণমূল নেত্রীর খেয়েছে, ক্রিম খেয়েছে, এই কাকলি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, তারাও দিনের পর দিন এই শহীদ পরিবারগুলোর রক্তে, শহীদ পরিবারগুলোর লাশের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে সাম্রাজ্য, তার থেকে একটার পর একটা ভোগ করেছে। ন্যায় দেওয়ার জন্য একটা বড় মমতা ব্যানার্জি সরকারকে চেপে ধরেনি। আজকে তাদের মনে হচ্ছে শহীদ পরিবারগুলোর সাথে মমতা ব্যানার্জি ডিপ্রাইভ করেছে, এদের কারো নৈতিক অধিকার নেই এই শহীদ পরিবারগুলোর জন্য ভাবার কারণেই আমি বলছি ইমিডিয়েট মমতা ব্যানার্জিকে এই সেদিনকার ভূমিকা এবং পরবর্তীকালে কমিশন সবাইকে ডাকলেও সেদিন মূল সাক্ষী, ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, যার নেতৃত্বে মহাকরণ ঘেরাওটা হয়েছিল, মমতা ব্যানার্জিকে সাক্ষ্য দিতে না ডাকার পিছনে কি কারণ ছিল, কাকে বাঁচাতে দিনের পর দিন কমিশনের রিপোর্ট জমা পড়েনি, কেন কমিশনের কাছে কোনো তথ্য দেয়নি মমতা ব্যানার্জি সরকার, কে কার নির্দেশে, কোন পলিটিক্যাল কারণে, এই কারণগুলোর জন্য মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি দেওয়া উচিত। এই কারণগুলোর জন্য মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি দিয়ে এখন জেলে ঢোকাক তদন্ত করে, প্রয়োজনে পুনরায় একটা কমিশন বসিয়ে দ্রুত তার তদন্ত করুক। কারণ কমিশন নিজে বলেছিল, এবং বুদ্ধদেব বাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী কমিশনের সামনে হাজিরা দিয়ে বেরিয়ে এসে বলেছিলেন এইসব কাগজপত্র যারা দেয়নি, প্রয়োজনে সেই কারণেও একটা কমিশন বসানো উচিত। কাদের ইন্টারেস্টে সেদিন এই মহাকরণ অভিযানটা হয়েছিল, কাদের ইন্টারেস্টে সেদিন এই কাগজপত্রগুলো দেওয়া হয়নি, তদন্তের স্বার্থে যেই কাগজগুলো খুব প্রয়োজন ছিল লুকিয়ে ফেলা হয়েছিল, সবটা বের করা হোক, সবটা দেখা হোক। তাহলে দেখবো মমতা ব্যানার্জির ভূমিকাটা এবং তার তৃণমূলের ভূমিকাটা, তাদের দলের ঋতব্রত এনসিপিআই শিবিরে যারা আজকে পিঠ বাঁচাতে ঢুকেছে তাদের ভূমিকাটাই, মদন মিত্রের ভূমিকাটা একদমই স্যার থেকেই যায়। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে সেই মিছিল মহাকরণের দিকে গেছিল, কিন্তু আমরা জানি প্রতিবাদ মিছিলের মূল লক্ষ্য ছিল ভোটার কার্ড। ভোটার কার্ড নিয়ে মিছিল হলে সেটা তো ইলেকশন কমিশনের দিকে যাওয়ার কথা, তাহলে সেটা মহাকরণের দিকে কেন যাচ্ছিল? এর পিছনে অন্য প্রোপাগান্ডা কাজ করছিল। একদম, এটা প্রোপাগান্ডাটা একটাই, মমতা ব্যানার্জি 1992 সালে কংগ্রেসের সভাপতি পদে হেরে গেছিলেন, সোমেন মিত্রের কাছে হেরে গেছিলেন। তিনি বুঝেছিলেন এই দলে আর তার গ্রহণযোগ্যতা নেই, হেরে গেছিলেন। সিপিএম রিক করে হারিয়েছে, এইসব প্রচার টোচার করেও খুব একটা মাটি পাননি, যদিও 95 তারপরে তিনি 93তে এটা করে চেয়েছিলেন রাজনৈতিক মাটি সুদৃঢ় করতে, কারণ লাশকে হাইজ্যাক করে অন্যের আন্দোলনকে চুরি করে মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ারটা তৈরি হয়েছে। নন্দীগ্রাম, সিঙ্গুর, রিজানুরের আন্দোলন সব কোথায় দেখবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডাই ছিল দলের তার ভূমিকা হওয়া, কিন্তু তারপরেও তিনি হননি। 95-এ পুনরায় যখন সভাপতি নির্বাচন হন তিনি ভয়ের চোটে আর দাঁড়াননি। এমনকি
96 বিধানসভা নির্বাচনে তখন নরসিংহ রাও সরকার 147টা সিট রাজ্যে বিধানসভায় দুই সৌমেন মিত্র এবং মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল, যে বেশি সিট জিতবে তাকেই কংগ্রেসের চালিকা শক্তি করা হবে। সৌমেন মিত্র 56টা সিটে জিতেছিল, আর মমতা ব্যানার্জি মাত্র 27টা সিটে, অর্থাৎ অর্ধেকেরও কম। মমতা ব্যানার্জি বুঝে গেছিল তার দলে কোথাও তার ভূমিকা নেই। এই ভূমিকাটা তৈরি করতে, আলো কেড়ে নিতে সেদিন মমতা ব্যানার্জি এতগুলো মানুষকে সামনের দিকে ঠেলে দিয়েছিল, ভোটার লিস্টের সংশোধনের নাম করে নির্বাচন কমিশন অবধি না গিয়ে মহাকরণের দিকে ঝাঁপিয়ে ফেলে। এই শহীদ, এই মৃত্যুগুলোর জন্য দায়ী উনি, ওনার রাজনৈতিক অভিলাষা, ওনার রাজনৈতিক উইলিংনেস, তাছাড়া কিচ্ছু না। এবং ওনাকে বাঁচাতে এবং ওনার প্রিয় ক্যাবিনেটের বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত ওই ঘটনার মূল দায়ী, তাকে বাঁচাতে সেদিন মমতা ব্যানার্জি কমিশনের কাছে কোনো ডেটা দেয়নি, তথ্য দেয়নি, সাক্ষী দেয়নি। উনি সাক্ষী দেয়নি, 44 জন সাক্ষী দিতে পেরেছে, উনি দেননি, ওনাকে ডাকা হয়নি। বুঝতে পারছেন কত বড় কনস্পিরেসি হয়েছিল। আজ এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, গলা গেলেও আমরা কিন্তু মাথাকে যেতে দেব না। নেতারা চলে গেছে তো কি হয়েছে, কর্মীরা আমাদের সাথেই আছে। ওনার গলাও যাবে, মাথাও যাবে। উনি তো মাথা, মাথাও যাবে, গলাও যাবে, উনিও যাবেন। ওনার দল চলে গেছেন, উনি এবার জেলে যাবেন। চিৎকার করে যাক মমতা ব্যানার্জি, আপনি চিৎকার করে যান। এই দেখুন এই শহীদ পরিবারগুলো এবার কি আপনার খেলা ধরে ফেলেছে। এই কালকের রিপোর্টের পরে এবার আপনার নামে একটার পর একটা এফআইআর হবে। মিলিয়ে নিন, এবার আপনার জেল যাত্রা মোটামুটি কনফার্ম। আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শহীদদের লাশের উপরে আপনি আর রাজনীতি কথা বললেও কেউ বিশ্বাস করবে না। লিখে নিন, লিখে নিন, লিখে নিন। উনি বলছেন 1997 সালে ফিরে যাব, আপনাদেরকে হারাবই, ব্যাক আউট করবো না, এবার ব্ল্যাক আউট করবো। এটা কি এক ধরনের থ্রেট? তো রাজনীতি দেখুন, 98-এ তৃণমূল তৈরি করেছেন, শহীদ দিবস পালন করার নাম করে পাল্লু ড্যান্স করেছেন, ডিম ভাতের উৎসব করেছেন, গুন্ডামি করেছেন, রাস্তা জ্যাম করেছেন, মানুষের জীবন জীবিকাকে উষ্টাগত করে দিয়েছেন। 21শে জুলাই ট্রেন বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে দখল করে তার কর্মীরা কলকাতা দখল করেছে, এসব আমরা দেখেছি। তৃণমূলকে গাল, বিজেপি সিপিএম কে গাল দিয়েছেন, তৃণমূলকে গাল দিয়েছেন। শহীদদের কি কথা আপনি বুম নিয়ে জানতো? মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, একজন শহীদের নাম মনে আছে আপনার? ম্যাডাম মনে আছে একজন জীবন্ত শহীদ সিরাজুল, যিনি বন্দুক তাক করে আপনাকে বাঁচাতে গিয়ে বড় আধিকারিকের দিকে বন্দুক ঘুরিয়ে দিয়েছিল, একজন ছোট্ট হাওলদার হয়ে, এবং তার চাকরি চলে গেছিল, সে এখন ভিক্ষে করে। মনে আছে আপনার? ওনার এগুলো কিচ্ছু মনে নেই, কারণ উনি এগুলোর ঊর্ধ্বে, উনি মনে করতে চান না, উনি ওটাকে নিয়ে রাজনীতি করতে চান। এই যাত্রা মমতা ব্যানার্জির রাজনীতি আর কিন্তু হবে না, হবে না, হবে না। আগামী দিনে লড়াই করতে হবে, ঘর থেকে বেরোতে হবে। জেলের ভাত খাওয়া বিজেপির ভাত খাওয়ার থেকে ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি জেলের ভাতই খাবেন, ঠিকই বলেছেন। উনি তো একটা সময় বলতেন না, আমি চোর, কুনাল চোর, মুকুল চোর, ফিরাজ চোর, যাদের যাদের নাম বলেছে, রাজীব চোর, বালু চোর, প্রত্যেকটা জেলে গেছে, মদন চোর জেলে গেছে। এবার উনি বলেছেন জেলের ভাত খাবেন। দেখুন ওনার একটা পজিটিভ দিক হচ্ছে, উনি প্রচন্ড দূরদৃষ্টি সম্পন্ন মহিলা। আগে বুঝতে পারেন কে জেলে যাবেন, উনি বুঝতে পেরেছেন ভাইপো জেলে যাবেন, উনি বুঝতে পেরেছেন উনিও জেলের ভাত খাবেন। লিখে রাখুন, এর পরের বুমটা নিয়ে আমার কাছে আপনি জিজ্ঞাসা করতে আসবেন, দিদিভাইও তো জেলে গেল, উনি তো ঠিকই বলেছিল। উনি একজন সাক্ষাৎ জ্যোতিষী, অন্তর্দৃষ্টি জামি, ফলে উনি সব জানতে পারেন কখন কে জেলে যাবেন, এবং সেটা জেলেও যায়, দেরিতে হলেও যায়। এবার উনি জেলে যাবেন, উনি বুঝে গেছেন। 21শে জুলাই এবং ওই ইডির ফাইল চুরি, ডাকাতি ডাকাতি, এইসবের জন্য ওনার জেল যাত্রা মোটামুটি কনফার্ম। একটু ওয়েট করুন। একটু আগে মানে কিছুদিন আগে, ভোটের আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে গেছে, কিন্তু যখন ভোটের পালাবদল হলো তারপর দেখলাম অভিষেকের যে আমতলার অফিস, সেই অফিস ভাঙচুরের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছে উর্দিধারী চোর, কারণ তার অফিস ভাঙচুরের পর সেখানকার যাবতীয় জিনিসপত্র পুলিশ আলাদা করে নিয়ে গেছে বলে। দেখুন, এই যে কথাগুলো 15 বছর ধরে বলেছেন, এখানে পুলিশকে বলেছেন গুলি চালাতে, গুন্ডামি করেছেন, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই অভিষেক নামক এই ফেরেববাজ, ওনার জেল যাত্রা হলে, যদি বিদেশে যাওয়ার তো চেষ্টা করছে, পালিয়ে যাওয়ার, হপকিন্সে চিকিৎসা করার জন্য কালকে এসএসকেএম গিয়ে ট্রিটমেন্ট করুন বলে চপেটাঘাত করেছে কোর্ট। আমি বলছি রক্ষা কবচটা উইথড্র হোক 30শে সেপ্টেম্বর, বিদেশ পালিয়ে যদি না যান, ওনার জেল যাওয়াটা মোটামুটি ভবিতব্য সত্য।
তারপরে গিয়ে ওখানে গিয়ে এইসব কথা বলবেন। এইসব কথা কখনই বলছেন যখন একটি মানুষ 15 বছর ধরে রীতিমতন গুন্ডামি করেছে, স্বৈরাচারিতা দেখিয়েছে, খুন করেছে, রাহাজানি করেছে, বালু চুরি, গরু চুরি, চাকরি চুরি করেছে, বেআইনি কোম্পানি চালিয়েছে। এই মানুষগুলো শাস্তি না পেলে এই ধরনের কথাই বলেন। শাস্তি হলে এরা বুঝবেন যে কত ধানে কত চাল। লাস্ট ঠিক আছে, দুটো প্রশ্ন না না করব। না, বন্ধ করে দিন, এসে গেছে, আমি বেরিয়ে যাবো। এই লাস্টে ছোট করে একটু বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে বলে আমরা জানি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের কাছে একটা আর্জি করেছেন যে সেই কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার করা না হয়। কোথাও গিয়ে কি তিনি ভয় পাচ্ছেন যে? দেখুন, চোরের মন পুলিশ পুলিশ সবসময় থাকে, চোর তো সবসময় পুলিশ পুলিশ করতে থাকে। ফলে এইটা তো আমরা বহুদিন আগে বলছি যে ওনার কণ্ঠস্বর দিতে একটাই ভয়, যদি এটা অন্য জায়গায় লস কানেকশনে অন্য কোথাও ব্যবহার না করে ফেলে। এটা উনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ হাইকোর্ট কিন্তু পরিষ্কার এটা নিয়ে কোনো স্টে অর্ডার কিছু দেয়নি। আইনের পরিভাষায় যারা অভিযুক্ত তাদের কোনো ইয়ে থাকে না, রাইটস থাকে না। এটা পরিষ্কার লেখা আছে, উনি 226 নম্বর ধারা অনুযায়ী রক্ষা কবচটা পেয়েছেন। সেখানে 243, 443-এ পরিষ্কার বলা আছে রক্ষা কবচ ততদিন থাকবে যতদিন তিনি তদন্তে সহযোগিতা করবেন। তদন্ত সহযোগিতা না করলে রক্ষা কবচটা উঠে যাবে। ফলে এইসব কথাগুলো উনি বলছেন একটা প্রফেশনাল ক্রিমিনালের মতন, এগুলো থাকবেন না, তাসের ঘরের মতন ভেঙে পড়বে অচিরেই। ফলে এই চোরের মন পুলিশ পুলিশ করছে, করতে দিন, দেখুন না রক্ষা কবচটা ওঠার পরে ওনার কি হালটা হয়। দিল্লিতে দেখতে পাচ্ছি আমরা যে মানে ককরোচ জনতা পার্টির একটা কর্মসূচি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সবার মঞ্চ থেকে বলেছেন তিনি তাদের সমর্থন করবেন, দরকার হলে তিনি নিজে গিয়ে তাদের সমর্থন করবেন দিল্লিতে। কারা ককরোচ? কতগুলো সমাজ বিরোধী, কতগুলো দেশবিরোধী ডিপ স্টেটের টাকায় যে আন্দোলনটা ককরোচ 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 করছে, তাদের জেনে রাখা ভালো ককরোচ বাড়িতে উৎপাত বাড়লে বেগুন স্প্রে কিন্তু রেডি থাকে পরিবারে, ঠিক আছে? ফলে যারা ককরোচ হয়ে উঠছে, সমাজকে পলিউশন তৈরি করছে, দেশের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে, এই তথাকথিত শহরে ফেসবুকের আন্দোলনকারী, মিডিয়াতে ভেসে থাকা আন্দোলনকারী, এলিট আন্দোলনকারী, উদ্ভ্রান্ত উচ্ছৃঙ্খল কতগুলো যুব সমাজ যারা জেনজির নাম করে আন্দোলনের পবিত্রতাকে নষ্ট করে দেশের সুরক্ষা নিয়ে একটা থ্রেট তৈরি করছে, তাদের জন্য কিন্তু বেগুন স্প্রে রেডি। আর এই মমতা ব্যানার্জিরা যারা এই আন্দোলনটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে ডিপ স্টেটের হাত শক্ত করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, দেশের অভ্যন্তরীণ সুরক্ষাটাকে বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে, তারা জেনে রাখুন এরকম আন্দোলন আপও তৈরি করেছিল, অচিরেই হারিয়ে গেছে, এগুলো থাকবে না। দুদিন দেখুন না কি হয়। আমাদের বেগুন স্প্রে রেডি, ওরা বুঝে গেছে। ওই এদিকে আন্দোলন করে সোনমকে অনাহারে রেখে দিয়ে নিজেরা বার্গার খাচ্ছেন, ওদিকে আছে কিছু জেনজি মার খাচ্ছে নিরপরাধ ছাত্ররা পুলিশের কাছে, আর বাকিরা গিয়ে প্যাটিস খাচ্ছে শপিং মলে। এই ককরোচ আন্দোলনের মুখ্য মুখগুলো অভিজিৎ, ঠিক আছে? এই আন্দোলনের দ্বিচারিতা, আন্দোলনের নাম করে দ্বিচারিতা, অচিরেই এর মুখ উন্মোচিত হবে এবং এরা অচিরেই জেলের পিছনে থাকবে।